আমাকে বলা হয়েছে আমি 10 কোটি টাকা নিছি। ওকে, একটু নিচে আসো তো, একটু নিচে আসো। আমি টোটাল দেখলাম দেবিদ্বারে টোটাল যখন আমি নির্বাচিত না, এগুলা সব উপজেলায় দেওয়া হয়েছে। এর মাঝখানে 2024-25 সালে এডিপি সাধারণ, এডিপি বিশেষ এবং রাজস্ব নিজস্ব সহ সব মিলায়া 8,42,00,000 টাকার প্রজেক্ট দেবিদ্বারে দেওয়া হয়েছে। 8,42,00,000, 1 টাকা কমও না, 1 টাকা বেশিও না। প্রজেক্ট দেওয়া হয়েছে কয়টা খাতে? 148টা খাতে। 148টা খাতে প্রজেক্ট দেওয়া হয়েছে। এপ্রিলের 21 তারিখ সিদ্ধান্ত মোতাবেক টোটাল 11,58,00,000 টাকার মতো 316টা প্রকল্প নেওয়া হয়েছে। কুমিল্লা সদর, ব্রাহ্মণপাড়া, হোমনা, দেবিদ্বার। যে এই বরাদ্দ জেলা পরিষদের রাজস্ব খাত থেকে দেওয়া হয়নি। আব্দুল্লাহ পরবর্তী সময় বলেছেন যে টাকা যদি নিয়ে থাকি সেটা তো আমি আমার পকেটে ভরিনি, সেটা তো আমার ব্যক্তিগত প্রয়োজনের জন্য নিইনি, সেটা আমি আমার এলাকার উন্নয়নের জন্য নিয়েছি। তারা মোস্তাক মিয়ার জ্ঞান বুদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছে। তারা সুস্পষ্টভাবে বলেছেন যে এটি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায়। আসসালামু আলাইকুম। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে। হাসনাত আব্দুল্লাহ সাহসের এক দৃষ্টান্ত উদাহরণ। হাসনাত আব্দুল্লাহর মতো সাহসী নেতা খুব কমই দেখেছি এই বাংলার মাটিতে। তার মতন সৎ সাহস আর কারো হয়তো নেই। একথা কেন বলছি একটু পরেই সেটা বুঝতে পারবেন। আপনারা সকলে অবগত আছেন, সম্প্রতি সময়ে কুমিল্লার জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া একটি অভিযোগ করেছে যে হাসনাত আব্দুল্লাহ 10 কোটি টাকা নিয়ে গিয়েছে এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 15 কোটি টাকা নিয়েছে। মানে এক ধরনের দুর্নীতির অভিযোগ করে হাসনাত আব্দুল্লাহর কাঁধে একটা দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছিল। হাসনাত আব্দুল্লাহকে অপরাধী বানানোর একটা পায়তারা চলছিল জনগণের কাছে। হাসনাত আব্দুল্লাহর ইমেজকে নষ্ট করার একটা ষড়যন্ত্রে লিপ্ত ছিল সেই জেলা প্রশাসক। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এবারে কঠিনভাবে ধুয়ে দিল, কঠিন শিক্ষা দিল হাসনাত আব্দুল্লাহ এবং পাই টু পাই সেই 10 কোটি টাকার প্রতিটি হিসাব দিয়েছে লাইভ ক্লাসের মাধ্যমে। হাসনাত আব্দুল্লাহর চিরচেনা সেই জবাবদিহিতার লাইভ ক্লাস আবারও শুরু। এই 10 কোটি টাকা কোথায় খরচ করেছে, কোথায় ব্যয় হয়েছে, সে সমস্ত বিষয় খুঁটিনাটি A to Z সমস্ত কিছু তার লাইভ ক্লাসের মাধ্যমে তুলে ধরেছেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কোনো কিছুর সত্য মিথ্যা যাচাই বাছাই না করে যে সমস্ত মিডিয়াগুলা লাফিয়ে পড়েছিল, ঝাঁপিয়ে পড়েছিল আমার বিরুদ্ধে নিউজ করার জন্য, তারা এখন কি বলবেন? তারা ক্ষমা চাইতে হবে আমার কাছে। তারা যদি ক্ষমা না চায় তাহলে তাদের বিরুদ্ধে মানহানিকর মামলা করব, আইনি পদক্ষেপ গ্রহণ করব। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এই মিডিয়া মাফিয়ার আয়নাবাজি নিয়ে হাসনাত আব্দুল্লাহ কী বলল সেটাও আমরা শুনবো এবং একই সাথে আমরা দেখব লাইভ ক্লাসে এসে হাসনাত আব্দুল্লাহ সেই 10 কোটি টাকার হিসাব দিয়ে কি বলল। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা আমাকে আশা করি স্পষ্ট শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। আজকে অলমোস্ট 1টা বাজে, রাতের 1টায় হচ্ছে আপনাদের সামনে আমার কাছে মনে হয়েছে, আমি কিছু কাজ করছিলাম অনলাইনে, তখন আমার কাছে মনে হয়েছে যে একটা বিষয় খুব সহজে অ্যাক্সেসেবল একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করি, যাতে করে হচ্ছে এই বিষয়টা আপনাদের জন্য দেখতে মানে সহজ হয়। মিডিয়া মাফিয়া আসলে কিভাবে কাজ করে, মিডিয়া মাফিয়া আমাদের দেশে এটা কিভাবে কাজ করে, এই বিষয়টা নিয়ে হচ্ছে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছিলাম। মানে মিডিয়া কিভাবে আপনার কনসেন্ট মতামতকে হচ্ছে প্রভাবিত করে এবং আপনার মধ্যে এক ধরনের আপনার অবচেতন মনেই এক ধরনের হচ্ছে ধারণা তৈরি করে কোনো ব্যক্তি সম্পর্কে, কোনো প্রতিষ্ঠান সম্পর্কে, কোনো বিশেষ আদর্শ সম্পর্কে, কোনো বিশেষ ধারণা সম্পর্কে। আপনারা সবাই একটু মানে কাজ করেন, মানে যে জাস্ট গুগল ক্রোমে যান সবাই, আমরা একটা বিষয় সার্চ করি, আমরা যারা আছি এখানে সবাই একটু সার্চ করি গুগল ক্রোমে www. তারপর হচ্ছে জেলা পরিষদ হচ্ছে ZP. তারপর হচ্ছে যেহেতু আমি কুমিল্লা জেলার, আমি কুমিল্লা সার্চ করলাম, কুমিল্লা .gov. তারপর হচ্ছে BD। আপনারা দেখবেন যে আপনারা যদি এটা সার্চ করেন তাহলে আপনাদের এই পেজটা আপনাদের সবার সামনে আসবে। তারপরে আপনারা দেখবেন এখানে হোম পেজ, আমাদের সম্পর্কে, নির্বাচন পরিষদ, আমাদের সেবা, প্রকল্প তালিকা, ই সেবা, সম্পদ, গ্যালারি, যোগাযোগ, মতামত, এই একটা করে হচ্ছে আপনার কলাম আসতেছে, এরকম একটা করে। আপনি প্রকল্প তালিকার মধ্যে যদি আমরা যাই, প্রকল্প তালিকা
আমরা যদি প্রকল্প তালিকার মধ্যে যাই মানে আপনাদের ফোনে, তাহলে দেখবেন এখানে 4টা প্রকল্প দেখা যাচ্ছে। একটা হচ্ছে এডিপি সাধারণ প্রকল্প 24-25, নিজস্ব তহবিল 24-25, এডিপি বিশেষ প্রকল্প 24-25, নিজস্ব তহবিল 24-25 দ্বিতীয় পর্যায়ে, রাইট? তাহলে আমরা এডিপি সাধারণ তহবিল 24-25-এ যদি আমরা প্রথমেই যাই, তাহলে আপনি এরকম দেখবেন একটা ফাইল আসছে 24-25-এর একটা ফাইল। তাইলে হচ্ছে আপনি মোটা দাগে এটা পাবেন। দেখেন এখানে কি দেওয়া আছে, দাউদকান্দি, 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 তারপরে হচ্ছে আসেন নিচের দিকে, তারপরে আসেন তিতাস, তারপরে আছে নিচের দিকে যদি আসেন তাহলে দেখুন হোমনা, তারপরে আছে মেঘনা, তারপরে আছে মুরাদনগর, তারপরে আছে দেবিদ্বার। ওকে ফাইন, এবার আসেন একটু উপরে যান, একটু উপরে যান। এখানে 4টা বিষয় দেওয়া আছে, একটু উপরে যান আর একটু উপরে যান। একটা হচ্ছে উপজেলার নাম, 2024-25 অর্থ বছরে সাধারণ তহবিলের আওতায় দাউদকান্দি উপজেলায় এই প্রকল্পগুলো নেওয়া হয়েছে এবং সেখানে কয় টাকা খরচ এবং বাস্তবায়নটা কি প্রক্রিয়ায় হয়েছে, এটা কি প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটির মাধ্যমে হয়েছে নাকি টেন্ডারের মাধ্যমে হয়েছে নাকি ই টেন্ডারের মাধ্যমে হয়েছে, এবং সেখানে একটা মন্তব্য দেওয়া হয়েছে কাজটা মূলত এখন কোন অবস্থায় আছে, এটা কি কাজটা কমপ্লিট হয়েছে নাকি কাজটা হচ্ছে ওয়ার্ক অর্ডার পেয়েছে নাকি কাজটার মাত্র ফার্স্ট বিলটা উত্তোলন করা হয়েছে। যেমন দেখেন আপনারা যদি যান ফর এক্সাম্পল, আপনারা যদি দাউদকান্দির 2 নম্বর প্রকল্পটা দেখেন তাহলে দেখবেন একটা টেন্ডার হয়েছে এবং এখানে ওয়ার্ক অর্ডারটা পাইছে, কাজটা কমপ্লিট হয় নাই। আর নিচের দিকে আসেন, দেবিদ্বারে যাই তো আমরা একটু, দেবিদ্বারে নিচের দিকে আসেন, দেবিদ্বারে আপনার দেখেন 22, 23, 24, 25 এখানে দেখেন দেবিদ্বারে এই যে 8 লক্ষ টাকার কাজটা, এটা টেন্ডার হয়েছে কিন্তু কাজটা কমপ্লিট হয় নাই, কাজটা এখনো চলমান রয়েছে, কাজটা সবেমাত্র ওয়ার্ক অর্ডার পাইছে। এই যে ডব্লিউ/ও হচ্ছে ওয়ার্ক অর্ডার, এগুলো হচ্ছে ওয়ার্ক অর্ডার। নিচের দিকে আসেন তো, এগুলো ডব্লিউ/ও হচ্ছে ওয়ার্ক অর্ডার। এবার আসেন এরপরে দেখেন বুড়িচং এর ওয়ার্ক অর্ডার, বিপাড়া, বুড়িচং সদর, আরো আসেন তো চান্দিনা, বরুড়া, লাকসাম, আরো আসেন মনোহরগঞ্জ, আসেন মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, লালমাই, নিচের দিকে আরো আসতে থাকেন 14 গ্রাম, টোটাল 71টা প্রকল্প আছে এখানে সব উপজেলার মধ্যে এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এবার চলুন আমরা একটু ব্যাকে যাই, আমরা পরের পেজে যদি যাই, আবার প্রকল্প তালিকার আবার নিজস্ব তহবিল 24-25-এ সেখানে আমরা একটু যাই। এই যে নিজস্ব তহবিল 24-25-এ আমরা এখানে কি দেখতে পাই। ওকে, আবার আমরা এটা একটু ডাউনলোড করেন তো, ফাইল নাম্বার 1 নিজস্ব তহবিলও দেখেন টোটাল এখানে 155টা প্রকল্পে 10/11/2024 নভেম্বরের, খেয়াল করেন 2024 সালের নভেম্বরে আপনার 10 তারিখে, খেয়াল করেন 2024 সালের নভেম্বরের 10 তারিখে টোটাল 155টায় প্রকল্পে আপনার কত, আপনার 1526 লক্ষ টাকার, তাহলে মানে 100 লক্ষ হচ্ছে আপনার 1 কোটি টাকা, তার মানে 1526 লক্ষ মানে হচ্ছে কি আপনার 15,26 লাখ টাকার একটা মানে আপনার বরাদ্দ দেওয়া হয়েছে। এবার আসেন কোন কোন উপজেলায় বরাদ্দ দেওয়া হয়েছে, এবার আসেন দাউদকান্দি। এবার দেখেন স্ট্যাটাস, এই যে দাউদকান্দি এগুলো ডান, মানে কাজগুলো কমপ্লিট হয়েছে, কিন্তু 1 নম্বর কাজটা হচ্ছে ওয়ার্ক অর্ডার আছে। এবার নিচের দিকে আসেন তো, নিচের দিকে আসেন, আমরা দেবিদ্বারে যাই, আরো যান দেবিদ্বারে, মুরাদনগরে হচ্ছে এই কাজগুলো হয়েছে। এবার আসেন দেবিদ্বারে এই কাজগুলো হচ্ছে ওয়ার্ক অর্ডার হয়েছে, মানে কাজগুলো কিন্তু ডান হয় নাই, মানে কাজগুলো কমপ্লিট হয় নাই, এগুলো ওয়ার্ক অর্ডার পেয়েছে, অর্থাৎ টেন্ডার যে বিড করে যে টেন্ডারটা পেয়েছে, পাওয়ার পরে তাকে কাজ করার জন্য তাকে অনুমতি দিয়েছে, মানে সে কাজ, এটা টেন্ডার হয়েছে কবে, মানে কাজটা বরাদ্দটা দিছে কবে 2024 সালের নভেম্বরের 10 তারিখ, নির্বাচনের আরো অন্তত 1.5 বছর আগে। ওকে ফাইন, দেবিদ্বার আসেন, দেবিদ্বার, আচ্ছা মুরাদনগর নিচের দিকে আসেন, মুরাদনগর, দেবিদ্বার, বুড়িচং, বিবারিয়া, বিপাড়া, সদর আসেন তো, সদর, চান্দিনা, বরুড়া, লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, সদর দক্ষিণ, লালমাই 14 গ্রাম, অর্থাৎ 155টা প্রকল্প অনেকগুলো উপজেলায় ভাগ করে 155টা হচ্ছে আপনার প্রকল্প সবগুলো উপজেলায় মিলিয়ে দেওয়া হয়েছে। ফাইন, এর মাঝখানে কিছু উপজেলায় হচ্ছে ওইখানে আবার একটু যান, ওই পেজটা আবার একটু যান, আর নিচের দিকে আসেন তো, এখানে কিছু জায়গায় দেখেন, এই যে দেখেন ফার্স্ট বিল, তার মানে কিছু জায়গায় কাজ চলমান আছে। যেমন এই যে মুরাদনগরের পাণ্ডুগড় দক্ষিণপাড়া জামে মসজিদের উন্নয়নে যে 3 লাখ টাকা দেওয়া হয়েছে, এটার ফার্স্ট বিলটা ওনাদেরকে দেওয়া হয়েছে, কাজ এখনো কমপ্লিট হয় নাই, তার মানে এখানে ডিটেল সব দেওয়া আছে। এবার আসেন পরেরটা যাই তো আমরা, ভাই পরেরটাই যান, প্রকল্প তালিকা এডিপি বিশেষ তহবিল 24-25-এ এটার আমরা দেখি বরাদ্দটা কি দেওয়া হয়েছে। এবার আসেন ফাইল 1 কোনটা দেওয়া হয়েছে দেখি তো, ফাইল 1-এ মুরাদনগরের টোটাল 240 মানে 2.5 কোটি টাকার একটা প্রকল্প নেওয়া হয়েছে, 2.5 কোটি টাকার প্রকল্পের মধ্যে এই প্রকল্পগুলো আছে, নিচে জানতো এগুলা বিশেষ বরাদ্দ। ওকে ফাইন, মুরাদনগরে, ওকে বুড়িচংও আছে। এবার আসে এখান থেকে বের হন তো, এখান থেকে এরপর আসেন ফাইল 2-তে যান, ফাইল 2-তে কি আছে দেখি, ফাইল 2-তে আদর্শ সদরে 2024-25 অর্থ বছরে আদর্শ সদর উপজেলায় এডিপির যে বিশেষ বরাদ্দটা, এই যে দেখেন আদর্শ সদরে দেওয়া হয়েছে, এই যে নিচে নিয়ে আসেন আদর্শ সদরে। ওকে, এই যে আদর্শ সদরে টোটাল 200, এখানেও প্রায় হচ্ছে 2.5 কোটি টাকার উপরে প্রকল্প দেওয়া হয়েছে। এবার আসেন, এবার দেখেন 3 নম্বরে আমরা যদি যাই, ওকে ফাইন,
এই যে ইয়াতে যান, না এখানে প্রকল্প তালিকার বিশেষ তহবিল, ক্লিক করেন। এরপর দেখেন ফাইল নাম্বার 3, ফাইল নাম্বার 3 কি আছে, আবার দেখেন বিশেষ তহবিল 5 কোটি টাকার, এটা মুরাদনগর উপজেলা, নিচে আসেন। এরপরে দেবিদ্বার উপজেলায় 5 কোটি টাকা। এবার দেখেন এটা কিন্তু আদর্শ সদরেও আছে। এই যে দেখেন এগুলা কোন কাজে আছে, এগুলা ই টেন্ডার, এগুলো সবগুলো ই টেন্ডার হয়েছে। আবার কোনোটার ওয়ার্ক অর্ডার পাইছে, কোনোটা কাজ চলমান আছে, কোনোটার হয়তো ফার্স্ট বিলটা উঠাইছে। এই জিনিসটা এটা কবে হয়েছে, এটা হয়েছে 2025 সালের, আবারও খেয়াল করেন 2025 সালের ফেব্রুয়ারিতে। আপনারা যদি ওয়ার্ক অর্ডারটা দেখেন, আপনারা ওখানে 2025 সালের, আমি এটা অনেকক্ষণ ধরে খুঁজলাম এই যে আপনার ওয়েবসাইটে এটা আছে কিনা, এই ফাইলটা নাই। এটা রেজুলেশন হয়েছে 2025 সালের আপনার ফেব্রুয়ারির 10 তারিখ বা 9 তারিখ, তার মানে নির্বাচন হয়েছে 2026 সালের ফেব্রুয়ারিতে, এবং 2025 সালে এই জিনিসগুলো হয়েছে, এবং সবগুলো ই টেন্ডার। আসেন তো এগুলা কি, আবার নিচে আসেন, এগুলো সবগুলো ই টেন্ডার। ই টেন্ডার মানে হচ্ছে আপনার ইন্টারনেটে টেন্ডার বিট করবে, যে ক্যাপাবল হবে সে কাজ পাবে, এবং কাজের মধ্যে এই ব্যাপারগুলো এমন না যে অর্থ উত্তোলন করা হয়েছে। এখানে যদি সবগুলো অর্থ উত্তোলন করা হইতো, এখানে থাকতো স্ট্যাটাসের মধ্যে যে কাজ ডান, কাজ ওয়ার্ক অর্ডার পাইছে, অথবা ফার্স্ট বিল দেওয়া হয়েছে। এবার আসেন একটু ব্যাকে যান, এরপরে প্রকল্প তালিকা নিজস্ব তহবিল, এখানে দ্বিতীয় পর্যায়ে আসেন। দ্বিতীয় পর্যায়ে ফাইল 2 তে যান তো, ফাইল 2 তে বা ফাইল 1 এ কি আছে দেখি আমরা। ওকে, ব্রাহ্মণপাড়া, নিচে যান, ব্রাহ্মণপাড়া, চান্দিনা 14 গ্রাম, লালমাই, নাঙ্গলকোট, আসেন লাকসাম, নিচে আসেন লাকসাম, হুমনা, বরুড়া, দাউদকান্দি, ওকে দাউদকান্দি। আবার পিছনে যান, ওকে। আবার ফাইল 1 এ যান তো, ফাইল 1 এ কি দেওয়া আছে, এখানে দেখেন জেলা পরিষদ প্রকল্পের নাম, একটু পরে যান তো, অনুষ্ঠিত, ওকে। এপ্রিলের 21 তারিখ সিদ্ধান্ত মোতাবেক টোটাল 11 কোটি আপনার হচ্ছে 58 লাখ টাকার মতো 316টা প্রকল্প নেওয়া হয়েছে। চলেন দেখি এই 316টা প্রকল্প কি কি প্রকল্প। কুমিল্লা সদর, ব্রাহ্মণপাড়া, হোমনা, দেবিদ্বার, আদর্শ সদর, তারপর হচ্ছে আদর্শ সদর, যুব উন্নয়ন, মুরাদনগর, বুড়িচং, মানে সব উপজেলার মধ্যে আছে। ফাইন, এবার আসেন, আমি এই সবগুলা, এগুলো হচ্ছে সরকারি যেই আপনাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা কি www.jatp.kumilla.gov.bd। এখানে ডিটেইল সবকিছু দেওয়া আছে, একদম সবকিছু, কয় টাকা, কোন কাজ, কয়টা বিল উঠানো হয়েছে, এবং হচ্ছে কয়টা বিল হচ্ছে আপনার কাছ থেকে ডান হয়েছে, নাকি ওয়ার্ক অর্ডার হয়েছে, নাকি ই টেন্ডার হয়েছে, এভরিথিং ইজ দেয়ার। মানে আপনি জাস্ট হচ্ছে এখানে সার্চ করলেই পাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে এই কাজ, এটা কি আমাকে নির্বাচনের এটা আগে, নাকি এগুলা দেবিদ্বার বা মুরাদনগর, ব্রাহ্মণপাড়া, সদর উত্তর, সদর দক্ষিণ, হুমনা, তিতাস, এই জায়গাগুলোতে আপনার 2024 সালে বরাদ্দ দেওয়া হয়েছে, 2025 সালে বরাদ্দ দেওয়া হয়েছে এডিপি থেকে জেলা পরিষদের মাধ্যমে। এবার আসেন, তাহলে গতকাল যেটা বলা হয়েছে যে আমি 10 কোটি টাকা নিয়ে গিয়েছি, অথচ প্রত্যেকটা প্রকল্প, মানে এই যে ধরেন প্রত্যেকটা প্রকল্প, মানে যদি ধরি আমি এই প্রকল্পটা, এটা কিভাবে টাকাটা দেওয়া হয়, ফর এক্সাম্পল এই যেমন চান্দিনা উপজেলাধীন জোয়াব উত্তর বাজার থেকে ইসমাইল মেম্বার বাড়ি পর্যন্ত, এখানে 2.5 লক্ষ টাকার একটা কাজ দেওয়া হয়েছে। ঠিক একইভাবে মাল্টিপল প্রজেক্টের মাধ্যমে আমি সবগুলো হিসাব করে আমি দেখলাম আপনার ওই ফাইলটা কোথায় রোমান, ওই যে আমরা একটু আগে ফাইলটা করলাম, ওই যে তোমাকে কোথায়, মাল্টিপল প্রজেক্টের মাধ্যমে উনি আমাকে বললেন যে এক ভদ্রলোক, মানে ওনাকে বসানো হয়েছে, মানে হি ডাজন্ট ডিজার্ভ টু বি মেনশনড। কই আমি দেখি এটা, ওকে, আমি দেখলাম যে এখানে, ওকে ফাইন, টোটাল আমাকে বলা হয়েছে আমি 10 কোটি টাকা নিয়েছি। ওকে, একটু নিচে আসো তো, আমি টোটাল দেখলাম, নিচে আসো, দেবিদ্বারে যাও, দেবিদ্বারে টোটাল একটু পরে যাও, আমি এটা হিসাব করলাম নিজে, মানে আমি একদম করে সারাদিনে খেয়াল করলাম, টোটাল যখন আমি নির্বাচিত না, এগুলা সব উপজেলায় দেওয়া হয়েছে। এর মাঝখানে 2024-25 সালে এডিপি সাধারণ, এডিপি বিশেষ এবং রাজস্ব নিজস্ব সহ সব মিলায়া 8 কোটি 42 লক্ষ টাকার প্রজেক্ট দেবিদ্বারে দেওয়া হয়েছে। 8 কোটি 42 লক্ষ, 1 টাকা কমও না, 1 টাকা বেশিও না। প্রজেক্ট দেওয়া হয়েছে কয়টা খাতে, 148টা খাতে প্রজেক্ট দেওয়া হয়েছে। এর মাঝখানে কোনো প্রজেক্ট ই টেন্ডারে আছে, কোনো প্রজেক্ট হচ্ছে এর মাঝখানে আপনার হচ্ছে ফার্স্ট বিল নেওয়া হয়েছে, কোনো প্রজেক্টের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে, কোনো প্রজেক্ট কমপ্লিট, একটা প্রজেক্ট পূর্ণাঙ্গ কমপ্লিট হয় নাই, আমি খোঁজ নিয়ে দেখলাম। আপনার হচ্ছে কোন প্রজেক্ট কি অবস্থায় আছে, এটা কিন্তু আপনার অনলাইনে গেলে আপনারা দেখবেন, মানে অনলাইনে সার্চ করলে এটা পাওয়া যায়। অথচ গত 2টা দিন মিডিয়া ট্রায়াল চালানো হলো, আমরা টাকা নিয়ে গিয়েছি। এবার আসেন কোন প্রজেক্ট, 148টা প্রজেক্ট আমি আলাদা করছি। একদম নিচে চলে যান, একদম নিচে চলে যান, ওকে, দেবিদ্বারে, ওকে, দেবিদ্বারে যান,
এই যে আর নিচে যান, উনি আমাকে বললেন আমি 10 কোটি টাকা নিয়ে গিয়েছি, 10 কোটি টাকা নিয়ে গিয়েছি। টোটাল হচ্ছে 3-4টা ভাবে অন্যান্য উপজেলার মতো করে দেবিদ্বারেও বরাদ্দ দেওয়া হয়েছে 148টা খাতে, বিভিন্ন 6 ভাগে সব উপজেলার সাথে বরাদ্দ দেওয়া হয়েছে। এবার দেখেন প্রত্যেকটাই টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে, কোনোটায় ওয়ার্ক অর্ডার আছে, কোনোটার ফার্স্ট বিল দেওয়া হয়েছে, কোনোটা এখনো কাজ কমপ্লিট হয় নাই, কোনোটার এখনো পর্যন্ত কাজেও যায় নাই। এবার আসেন, এই যে গত 2 দিন ধরে এক ধরনের মিডিয়া ট্রায়াল চালানো হইলো যে এই টাকাটা আমি মানুষের কাছে লুকাইছি, এই টাকা, আরে ভাই এটা লুকানোর কি আছে? এটা তো সবকিছু ওয়েবসাইটে, ইটস ভেরি ওপেন, ব্রড ডে লাইট ওপেন, আপনি নেট সার্চ করলে। এবং এটা আমার নির্বাচনের অন্তত 1.5 বছর আগে, 1 বছর আগে নির্বাচন হয়েছে 2026 সালের ফেব্রুয়ারির 12 তারিখ। আর এই যে এটা হচ্ছে 2025 সালের ফেব্রুয়ারির 10 তারিখ বা 9 তারিখ, আর কোনোটা হচ্ছে 2024 সালের নভেম্বরের 10 তারিখ। তাইলে 1 বছর আগের, যখন আমি এই কাজের রেসপন্সিবলও না, অন্যান্য উপজেলার মতো করে আমার দেবিদ্বারও হচ্ছে বরাদ্দ দেওয়া হয়েছে, অন্যান্য সব উপজেলায় দেওয়া হয়েছে। ব্যাপারটা এমনভাবে ফ্রেমিং করা হইলো যে এটা শুধুমাত্র মুরাদনগর এবং শুধুমাত্র দেবিদ্বারে দেওয়া হয়েছে। আপনাদের যদি চর্মচক্ষু থাকে এবং একটু জ্ঞান বুদ্ধি থাকে, যারা প্রোপাগান্ডা করেছেন, আপনারা শুধুমাত্র নেটে সার্চ করলেই আপনার এই জিনিসটা স্পষ্ট চলে আসে। এবং কোন অর্থ কোন খাতে কয় টাকা গিয়েছে এবং এটা কোন প্রক্রিয়ায় গিয়েছে, এটা কি ব্যক্তির হাতে টাকা দিয়েছে নাকি হচ্ছে এই টাকা টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছে, এই টাকা কে হচ্ছে খরচ করবে, একটা পয়সা এই ক্ষেত্রে এমপি বা স্থানীয় সরকারের কারো কোনো সংশ্লিষ্টতা নেই, নো ওয়ান, অ্যাবসলিউট জিরো, কারোর সাথে কোনো সম্পৃক্ততা নেই। এবার আসেন মিডিয়াগুলা কিভাবে হচ্ছে এই জিনিসটাকে ফ্রেমিং করলো, মিডিয়াগুলো ফ্রেমিং করলো, মানে জাস্ট কনসেন্ট ম্যানুফ্যাকচারটা কিভাবে করলো। আমি গতকাল জিজ্ঞেস করেছিলাম যে এই ভদ্রলোক এই ধরনের হচ্ছে মন্তব্য করেছে, যেহেতু 10 কোটি টাকা নিয়ে গিয়েছে, ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি যে বললেন 10 কোটি টাকা নিয়ে গিয়েছে, উনি পরে ওনার বক্তব্য পরিবর্তন করেছে এবং অনেকেই বলছেন যে আমি খেজুরের হিসাব দিয়েছি, বাকি হিসাব দেই নাই। ওই লাইভে আমি আমার এলাকার যতগুলা বরাদ্দ বাজেট এসেছে, যতগুলা, সবগুলো হচ্ছে আমি 1.5 ঘন্টা ধরে ডিটেইল করেছি। একই সাথে সেইখানের একটা 40 সেকেন্ডের জায়গায় শুধু আমি সেটা নিয়ে কথা বলেছি, প্রত্যেকটার একটা করে আমি হচ্ছে ডিটেল বলেছি। এবং পরবর্তীতে আমার একটা পেজ আছে জবাবদিহিতা, সেখানে প্রতিনিয়ত আপডেট জানানো হয়, প্রতিনিয়ত আপডেট জানানো হয়। তো এখন যেটা দাঁড়াইছে, এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি কি প্রতিনিয়ত, ধরেন আপনি আমার বিরুদ্ধে এটা মিথ্যাচার করলেন, আমি এটা মিথ্যাচার করলাম যে এই ধরনের একটা কাজ হয়েছে, আপনি যার উপরে মিথ্যাচার করেছে তার উপরে বার্ডেন অফ প্রুফ না প্রমাণ করার, বরং যিনি মিথ্যাচার করেছেন উনি প্রয়োজনে প্রমাণ করবেন। সবার বাসায় এখন মোবাইল আছে, সবার বাসায় এখন ফেসবুক আছে, সবার বাসায় এখন সার্চ করলেই 2 মিনিটে জাস্ট www.jp.kumilla.gov.bd, ওখানেই পুরা ডিটেল দেওয়া আছে। এখন এটাকে যেভাবে ফ্রেমিং করা হলো, এটা খুবই দুঃখ। প্রিয় দর্শক, গত শনিবার কুমিল্লাতে একটা অনুষ্ঠানে, মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটা অনুষ্ঠানে বিএনপি নেতা এবং কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মুস্তাক মিয়া একটা বড় অভিযোগ করেছেন। এই অভিযোগ নিয়ে গত 2 দিন সোশ্যাল মিডিয়া এবং আমাদের বিভিন্ন মিডিয়াতেও নানা ধরনের তর্ক বিতর্ক আলোচনা চলছে। মুস্তাক মিয়ার অভিযোগটা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কুমিল্লা জেলা পরিষদ যেটা আছে, সেখান থেকে আসিফ মাহমুদ 15 কোটি টাকা নিয়ে গেছেন তাদের নিজস্ব রাজস্বের টাকা, আর হাসনাত আবদুল্লাহ 10 কোটি টাকা নিয়ে গেছেন তার যার উপজেলার জন্য। এই হলো ওনার বক্তব্য। এই অভিযোগের প্রেক্ষিতে, অভিযোগকে নিয়ে মোটামুটি একটা আলোচনা। উনি যে জিনিসটা বলেছেন সেই জিনিসটা আমি যদি হুবহু বলি, উনি বলেছেন আসিফ মাহমুদ 15 কোটি টাকা নিয়ে গেছে আমাদের নিজস্ব রাজস্বের টাকা, এবং আরেকজন হাসনাত আবদুল্লাহ নিয়ে গেছে 10 কোটি টাকা। তো এটা হলো সমন্বয়ের অবস্থা। যখন এই ধরনের কথা উনি বলেন, তখন এটা থেকে আপনি কি বুঝবেন? মানে মনে হবে যেন ওনারা ব্যক্তিগতভাবে, ব্যক্তিগত প্রয়োজনে অথবা ব্যক্তিগত লাভের জন্য তারা এই টাকাগুলো কুমিল্লা জেলা পরিষদ থেকে নিয়ে গেছেন। মোটামুটি এর থেকে কিন্তু এই ধরনের একটা অভিযোগটা কিন্তু আসে। কিন্তু পরবর্তী সময় আমরা দেখলাম যে এই 2 জন নেতা, এনসিপির 2 জন নেতা, এনসিপির একজন দক্ষিণাঞ্চলের সমন্বয়ক এবং উনি বর্তমানে এমপি, মিস্টার হাসনাত আবদুল্লাহ, উনি দেবিদ্বারের এমপি, উনি ওনার ব্যাখ্যা দিয়েছেন। এবং আসিফ আহমদ সজীব ভুঁইয়া, উনি বর্তমানে এনসিপির মুখপাত্র হিসেবে কাজ করছেন, উনি ওই সময়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন, উনি ওনাদের মতো করে একটা ব্যাখ্যা দিয়েছেন। এবং সেই ব্যাখ্যার পরে দেখলাম যে বিবিসিকে আবার মুস্তাক মিয়া, মানে বর্তমানে যিনি জেলা পরিষদের প্রশাসক আছেন, তিনিও নিজের মতো করে কিছু একটা বলেছেন।
এবং সেখানে তিনি কি বলেছেন, আমি দেখলাম বিবিসি যেটা বলেছেন সেটা আরেকটু যেন অন্যরকম হলো। যেমন উনি যে কথাটা বলেছেন যে প্রকল্পের মাধ্যমে স্পেশাল বরাদ্দ নিয়ে ওর এলাকায় বরাদ্দ দিয়েছে, এটা তো এভাবে দিতে পারে না। একটা উপজেলায় এত বরাদ্দ, আরেক উপজেলায় 5 লাখ 10 লাখ। বিষয়টা আমি এই কথাটাই বুঝাইতে চাইছি, এই ধরনের বৈষম্য তো হতে পারে না, এরকম অস্বাভাবিক বরাদ্দ আর কোথাও হয় নাই। মানে উনি বলতে চেয়েছেন যে অন্যান্য উপজেলায় 5 লাখ 10 লাখ বা 20 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং এই দুটো উপজেলায় বরাদ্দের পরিমাণ ছিল এরকম বেশি। এবং সেই সংখ্যাটা অঙ্কটা উনি প্রথম বলেছেন একজনের 15 কোটি, আরেকজনের 10 কোটি। বাস্তবে কি আসলে? ফেসবুকে একটা পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলছেন যে এই বরাদ্দ জেলা পরিষদের রাজস্ব খাত থেকে দেওয়া হয়নি, স্পষ্ট কথা। এবং হাসনাত আব্দুল্লাহ যে কথাটা বলেছেন আমি আপনাদেরকে দেখলাম যে সমকাল পত্রিকায় উনি বলেছেন যে এই বরাদ্দ স্থানীয় সরকার বিভাগ থেকে বিশেষ বরাদ্দ, যেটা জেলা পরিষদের মাধ্যমে ব্যয় হয়েছে। দেবিদ্বারকে 10 কোটি নয় 5 কোটি টাকা দেওয়া হয়েছে, যেটা এডিবি প্রকল্পের মাধ্যমে দেওয়া হয়েছে। জেলা পরিষদের রাজস্বের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। এবং তিনি আরো বলেছেন রাজস্ব খাত আর বিশেষ বরাদ্দ সম্পর্কে জ্ঞান থাকলে প্রশাসক এই কথা বলতেন না। আর উনি এমনভাবে বলেছেন মনে হচ্ছে টাকা আমরা নিজেরা পকেটে নিয়ে গেছি, অথচ দেবিদ্বারের বিভিন্ন কাজে এই টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে দেবিদ্বারের ব্যাপারটা। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি বলেছেন, উনিও এই যিনি আছেন মোস্তাক মিয়া তার বক্তব্যকে অভিযোগকে নাকচ করে দিয়েছেন। এবং উনি বলেছেন, আসিফ মাহমুদ বলেছেন, উনি এটা ক্লিয়ারলি রাজনৈতিক উদ্দেশ্যে বলেছেন। উনি তো আর কোনো সরকারি কর্মকর্তা বা সরকারের দায়িত্বশীল কেউ না, উনি বিএনপি নিয়োগকৃত একজন প্রশাসক। এবং তিনি আরো বলছেন যে কোন অর্থ এডিপি আর কোন অর্থ রাজস্ব এটা জানতে হবে। আমি মন্ত্রণালয় থেকে সব উপজেলায় বিশেষ বরাদ্দ দিয়েছি। কুমিল্লা জেলা পরিষদের মাধ্যমে মুরাদনগর ও দেবিদ্বারেও বরাদ্দ দেওয়া হয়েছে। এসব টাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিধি মোতাবেক ব্যয় করা হয়েছে, যার নথি জেলা পরিষদে আছে। দেখুন এখন আপনি বিরোধটা কোথায়? এক নম্বর হলো মোস্তাক মিয়া সাহেব যে কথা বলেছেন সে কথা উনি নিজে আবার একটু নড়চড় করছেন। উনি বলছেন যে এই দুটো উপজেলায় বেশি বেশি বরাদ্দ দেওয়া হয়েছে, এটা ঠিক হয়নি। আর অর্থের পরিমাণ নিয়েও প্রশ্ন আছে। মোস্তাক মিয়া সাহেব বলেছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিয়েছেন 15 কোটি টাকা এবং হাসনাত আব্দুল্লাহ নিয়েছেন 10 কোটি টাকা। এবং হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ দুজনেই বলছেন উভয়ে নিয়েছেন 5 কোটি টাকা করে। দেখুন এই বিষয়গুলো কিন্তু খুব যে বিশাল কিছু ব্যাপার তা নয়। আমি জাস্ট এখানে যে জিনিসটা দেখতে যাচ্ছি সেটা হলো অ্যাটিচিউডটা, মানসিকতাটা কি, এটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমি একটা জিনিস একটু আপনাদেরকে মনে করিয়ে দিই, সেটা হলো এই জেলা পরিষদের মাধ্যমে যে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয় সাধারণত বিভিন্ন উপজেলায়, তা সাধারণত 2টা তহবিলের মাধ্যমে করা হয়। একটা হলো রেভিনিউ বাজেট থেকে, মানে জেলা পরিষদের নিজস্ব যে আয় আছে, যে রাজস্ব তহবিল আছে সেখান থেকে। আরেকটা হলো সারা দেশের বিভিন্ন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন রকম বরাদ্দ দেওয়া হয়, উন্নয়ন বরাদ্দ, এই রাস্তাঘাট করার জন্য। সেটা হলো এডিবি তহবিল বলে এটাকে। এই 2টা খাত থেকে কিন্তু বরাদ্দগুলি দেওয়া হয়। আসিফ মাহমুদ এবং হাসনাত আব্দুল্লাহ কথা অনুযায়ী বোঝা যাচ্ছে তারা যে 5 কোটি টাকা করে পেয়েছিলেন সেটা এডিবি বরাদ্দ ছিল। আর মিস্টার মোস্তাক মিয়া যেটা বলছেন সেটা হলো রাজস্ব তহবিল থেকে হচ্ছে। এই দুটো নিয়ে একটা বিরোধ আছে, এটা হয়তো পরবর্তী সময় জানা যাবে। তবে আমার মনে হয় যে আসিফ মাহমুদ এবং হাসনাত আব্দুল্লাহ তাদের বক্তব্যটা হয়তো সঠিক হবে। মোস্তাক মিয়া সাহেব হয়তো রাজস্ব এবং এডিবির পার্থক্যটা ঠিক মতো বুঝতে পারেননি, অথবা বক্তৃতার খাতিরে হয়তো ঢালাও বলে দিয়েছেন। কিন্তু এইটুকু আপনি যতটুকু বুঝেন না কেন, এখানে কিন্তু আরেকটা কথা আছে। আরেকটা কথা কি, যে আসিফ মাহমুদরা যতটা নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছেন, বিষয়টা মনে হয় অতটা সহজ নয়। এই কারণে আমি আপনাদেরকে স্মরণ করে দিতে পারি 2025 সালের সেপ্টেম্বরে দৈনিক প্রথম আলো পত্রিকায় একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল কুমিল্লার সড়ক ও অন্যান্য অবকাঠামো উন্নয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর 2400 কোটি টাকার প্রকল্প দিচ্ছিল এবং তার মধ্য থেকে আসিফ মাহমুদের নিজ উপজেলা মুরাদনগরে 453 কোটি টাকা আর হাসনাত আব্দুল্লাহ উপজেলা দেবিদ্বারে 336 কোটি টাকার বরাদ্দ রাখা হচ্ছে। এ ধরনের একটা নিউজ কিন্তু আমরা 2025 সালে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রথম আলো পত্রিকায় দেখেছিলাম। তার মানে তারা নিজেদের উপজেলায় বাড়তি বরাদ্দ নেননি অন্যান্য উপজেলার তুলনায়, এটা মনে হয় ঠিক না। তারা নিজেদের উপজেলায় বাড়তি বরাদ্দ অবশ্যই নিয়েছিলেন। গতকাল শনিবার
চিটাগংয়ের শিল্পকলা একাডেমিতে একটি মিটিং চলছিল, আলোচনা সভা, আসলে আলোচনা সভা এবং দোয়া মাহফিল। সেখানে বক্তব্য রাখছিলেন বিশেষ অতিথি হিসেবে কুমিল্লা জেলার জেলা পরিষদের প্রশাসক জনাব মোস্তাক মিয়া। তিনি বক্তব্য রাখছিলেন। তার বক্তব্যে তিনি বিস্ফোরক কিছু মন্তব্য করেন, যা পুরো দেশে সেকেন্ডে ভাইরাসের মতো ছড়িয়ে পড়ে বা ভাইরাল হয়ে যায়। তার বক্তব্যে তিনি বলেন যে কুমিল্লার দুজন সংসদ সদস্য, উপদেষ্টা, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 15 কোটি টাকা কুমিল্লা জেলা পরিষদের রাজস্বের টাকা 15 কোটি টাকা নিয়ে গেছেন, আর কুমিল্লা 4 অঞ্চলের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ 10 কোটি টাকা নিয়ে গেছেন কুমিল্লা জেলা পরিষদ থেকে। তার এই বক্তব্য 51 সেকেন্ডের বক্তব্য মুহূর্তে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। দুঃখজনক বিষয়টি। যাই হোক, আলোড়ন সৃষ্টি হয় সব মহলে, জনপরিসরের, সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো অবশেষে গতকালই আমরা জানলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ফেসবুক পেজ থেকে লাইভ করেছেন, লাইভ করে তার বক্তব্য দিয়েছেন। হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে জানিয়েছেন তারা তীব্র প্রতিবাদ করেছেন এবং নিন্দা করেছেন। তারা মোস্তাক মিয়ার জ্ঞান বুদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা সুস্পষ্টভাবে বলেছেন যে এটি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন উপজেলায় দেয়া প্রতি বছর যে উন্নয়নমূলক অনুদান দেওয়া হয় উন্নয়ন কাজের জন্য, সেই অনুদানের অংশ। আর সেটি জেলা পরিষদের মাধ্যমে উপজেলাকে সরাসরি দেওয়া হয়েছে। ব্যক্তি হিসাবে তাদের কোনো সংশ্লিষ্টতা ছিল না। এই টাকাগুলো 42টি খাতে বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কাজে ব্যয় হয়েছে। এইসব নথি জেলা পরিষদে সংরক্ষিত আছে, তারা দেখতে বললেন। তো পরবর্তীতে ধানাই পানাই করছিলেন মোস্তাক মিয়া। তিনি বলছিলেন সরকারি টাকা, রাজস্বের টাকা, এডিপির টাকা সব একই টাকা, ওখানে কোনো অনিয়ম হয়েছে কিনা দেখতে হবে। আবার বলেছেন আমার বক্তব্য সংবাদ মাধ্যম ঠিকভাবে পরিবেশন করেনি, ধান্দাবাজরা যেটি করে থাকে। তাহলে আমাদের মোস্তাক মিয়া সম্পর্কে সিদ্ধান্তে আসতে হবে, হয় মোস্তাক মিয়া ধান্দাবাজ, এটি জানতেন তিনি, এডিপির আওতায় এটি অনুদান হিসেবে এসেছে, ব্যক্তিগতভাবে হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদের কোনো দায় নেই, সংশ্লিষ্টতা নেই, জেনেও তিনি চেষ্টা করেছেন তাদের ডিমিন করবার, ছোট করবার, বদনাম করবার, অথবা তিনি এগুলো জানেন না, তিনি মূর্খ এবং তিনি অজ্ঞ। তো কোনটি তিনি হতে চান তাকেই বেছে নিতে হবে। দুটোর একটার মধ্যে তিনি পড়বেন, দুটো একটা ক্যাটাগরিতে। তো এগুলো কোনো ভালো কথা না। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে। আর সম্প্রতি সরকার জেলা পরিষদগুলোতে প্রশাসক বসিয়েছেন। তো এই মানের, এই যোগ্যতার, এই কোয়ালিটির প্রশাসকই সব জায়গায় বসেছে বলে আমরা বিশ্বাস করি, ব্যতিক্রম বাদে 2-1টি। এবং সংসদ সদস্যদের মধ্যে বেশিরভাগই ঋণ খেলাপু, ব্যাংক খেকো, 60% অন্তত। তো অনেকেরই লেখাপড়া, প্রাতিষ্ঠানিক বিদ্যা বুদ্ধি নিয়ে প্রশ্ন আছে। আবার 2-4 জন যোগ্য যে হননি তাও না, তাও হয়েছেন। তো এই হলো পরিস্থিতি আসলে। তো এইটি কোনো ভালো কথা না। রাজনীতিতে এইটি ভালো কিছু বয়ে আনবে না। একটি বাজে সিচুয়েশন, এবং এই দুর্বৃত্তায়নের রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে। এইভাবে পরিকল্পিতভাবে কাউকে, কারো সম্মান নষ্ট করা, কারো বিরুদ্ধে মিথ্যে তথ্য দেওয়া, কিংবা অজ্ঞতাপ্রসূত কোনো বক্তব্য দেওয়া, অন্তত জেনে বুঝে বক্তব্য দিতে হবে। প্রত্যেকের তার কাজটি, তার জায়গাটি জানতে হবে, কোন জায়গায় তিনি আছেন, কি বিষয়ে বক্তব্য দিচ্ছেন, তার দায়িত্ব, তার পদ, তার পজিশনের সঙ্গে তার বক্তব্য যেতে হবে। না হলে শুধু ব্যক্তি হিসাবে মোস্তাক মিয়ার মতো লোকেরা প্রশ্নবিদ্ধ হবেন না, প্রশ্নবিদ্ধ হবে বিএনপি সরকার, প্রশ্নবিদ্ধ হবে সামগ্রিকভাবে আমাদের রাজনীতি। তো এটি সব বিষয়ে সব মহলকে বলবো বিষয়টি আমলে নিতে, এবং এতেই আমাদের দেশের এবং সবার মঙ্গল। এর বাইরে ব্যতিক্রম কিছু হলে সেটি খুব একটা সুখকর কিংবা শোভনীয় হবে না। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকার জন্য। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সমস্ত সমালোচনাকারীদের মুখ বন্ধ করে দিল হাসনাত আব্দুল্লাহ, রীতিমতো বলা যায় তার এই লাইভ ক্লাসের মাধ্যমে। হাসনাত আব্দুল্লাহ প্রমাণ করলো যে তিনি আসলেই সত্যিকার অর্থেই সৎ, নির্ভীক এবং সাহসী একজন ব্যক্তি। কোনো ধরনের দুর্নীতির সঙ্গে যেই ব্যক্তি জড়িত থাকবে না, তার বুকে তো সৎসাহস থাকবেই ভাই। এরকম সৎসাহস কয়জনের আছে যে তার বিরুদ্ধে একটা দুর্নীতির অভিযোগ তোলা হলো, অভিযোগ উঠলো, আর তিনি তাৎক্ষণিক সেটি লাইভ ক্লাসের মাধ্যমে জবাব দিলেন যে কোথায় কোন জায়গায় খরচ হয়েছে। যদি তিনি নিজে খেয়ে ফেলতেন সেই টাকাটা, তাহলে তো হিসাব দিতে পারতো না। এরকম তো অনেক বাকি 299 আসনের যে সংসদ সদস্য রয়েছে, তারা কি পারবে হাসনাতের মতো সৎ সাহস রেখে বুকে এরকম লাইভ ক্লাসের মাধ্যমে পাই টু পাই, A to Z সমস্ত কিছু হিসাব দিতে, জবাবদিহিতা করতে? আমার তো মনে হয় না কেউ পারবে। হাসনাতের বিরুদ্ধে যে চক্রান্ত, ষড়যন্ত্র চলছে হাসনাতকে দমিয়ে দেওয়ার, কারণ হাসনাত বরাবরই সাহসী ভূমিকা পালন করে, প্রতিটি অন্যায় অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, প্রতিবাদ করে, তার কণ্ঠকে রোধ করার চেষ্টা চলছে। হাসনাত আব্দুল্লাহর সাথে বাংলার 20 কোটি মানুষ রয়েছে। আমরা বিশ্বাস করি মনে প্রাণে হাসনাত আব্দুল্লাহর দ্বারাই কোনো ধরনের অপরাধমূলক কাজ হতে পারে না। হাসনাত আব্দুল্লাহ বাংলার ক্যাপ্টেন, বাংলার তরুণ প্রজন্ম তাকে ক্যাপ্টেন মানে আইডল মনে করে। হাসনাত আব্দুল্লাহর মতো প্রতিটি রাজনীতিবিদের হওয়া উচিত।
সত্যিকার অর্থে দেশ ও জনগণকে ভালোবেসে প্রকৃত দেশপ্রেমিক যদি কেউ থাকে, তাহলে আমি মনে করি বর্তমান সময়ে রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে হাসনাত আবদুল্লাহ একজন।